ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রামিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করো। রামিসা ধর্ষণ হত্যার দ্রুত বিচার দাবিতে আজও বিক্ষোভ, দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস ডিএমপির। চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তি আসামি মনিরের, কারাগারে প্রেরণ। উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার। হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের পরামর্শ, জরুরি ভিত্তিতে নিষ্পত্তির আশ্বাস অ্যাটর্নি জেনারেলের। সারা দেশে হাম ও উপসর্গে আরও 11 জনের মৃত্যু, 2 মাসে প্রায় 500 প্রাণহানি। হাসপাতালে 1300-র বেশি নতুন রোগী ভর্তি। ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এনসিপির বিক্ষোভ। ছুটির দিনে দেশ জুড়ে জমজমাট কোরবানির হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। জামালপুর থেকে 400 গরু নিয়ে ঢাকার পথে ক্যাটল ট্রেন। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি শামীমা শাম্মী। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আজও ক্ষোভে উত্তাল রাজধানী। বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের ব্যানারে চলছে প্রতিবাদ সমাবেশ। রামিসার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজনৈতিক নেতারা। অন্যদিকে দ্রুত তদন্ত শেষ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ডিএমপি। বিস্তারিত প্রতিবেদনে। ছোট্ট রামিসাকে হঠাৎই গ্রাস করেছে এক পৈশাচিক অন্ধকার। এই বর্বরতা মেনে নিতে পারছে না দেশের আপামর জনতা। তাই তো ক্ষোভ, বেদনা আর স্লোগানে উত্তাল হয়ে উঠছে রাজপথ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। শুক্রবার পল্লবীতে রামিসার বাসায় পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসেন সংরক্ষিত নারী আসনের 2 এমপি নিপুণ রায় চৌধুরী এবং সেলিমা রহমান। বলেন, অপরাধীর দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তকভাবে চেষ্টা করব। আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সঠিক বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রামিসার বাবা আব্দুল হান্নান। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। একই দাবিতে রামিসার বাসার সামনে ও রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। অন্যদিকে শুক্রবার সকালে গুলশান সোসাইটি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, আসামি সোহেল রানা অতীতেও নানা অপরাধে জড়িত ছিল। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না।
এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক আয়োজিত বিক্ষোভ সমাবেশে অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। আপনারা প্রত্যেকটা ঘটনা দেখেন, যখন শুরু হয় সাডেনলি মনে হয় ধর্ষণের সপ্তাহ পালিত হচ্ছে। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। হোসেন তাহিদ, এখন ঢাকা। এদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত মনির। তাকে পরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পুরো এলাকায় এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বিস্তারিত জানাবেন হোসাইন জিয়াদ। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতভর রণক্ষেত্র ছিল পুরো এলাকা। প্রায় 6 ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক মনিরকে আটক করলে মধ্যরাতে কৌশলে তাকে উদ্ধার করে পুলিশ। তবে দফায় দফায় সংঘর্ষে আহত হন পুলিশের অন্তত 35 সদস্য। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মনির ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আগামী 7 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করে আসামিকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানায় পুলিশ। এছাড়া ঘটনাকে পুঁজি করে যারা লুট ও পরিকল্পিত ভাঙচুর চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। আপাতত যেটা আমরা পেয়েছি, এভিডেন্স পেয়েছি, ধর্ষণ সংক্রান্ত ঘটনাটা ঘটেছে। এখন ভিকটিম আপনার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, আন্ডার ট্রিটমেন্ট। আর যে রেপিস্ট মনির, তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। মহাসড়কের পাশেই কালামিয়া ব্রিজের এখানে আমাদের একটা পুলিশ ক্যারিয়ার ট্রাক ছিল, সেই ট্রাকে তারা অগ্নিসংযোগ করেছে। পরবর্তী আমরা অগ্নি নির্বাপনও করেছি। এখন এই কাজের সাথে যারা জড়িত তারা এখন আইনের আওতায় আসবে। এদিকে শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটিকে দেখতে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। তার অবস্থার খোঁজ নেন রাজনৈতিক নেতারাও। তার কোনো ব্লিডিং হিস্ট্রি পাইনি, তার স্যাম্পল কালেকশন করেছি, স্যাম্পল ডিএনএ জন্য স্যাম্পল কালেকশন করেছি। এটা আমরা এখন ডিএনএ টেস্ট করার জন্য এটা আমরা ঢাকায় পাঠাবো। যদি এটা কনফার্ম রিপোর্ট আসে তখন আমরা বলবো যে প্রথমে আমরা ভিকটিমের সুস্থতা কামনা করছি। ভিকটিম সুস্থ হয়ে উঠুক, রামিসার মতো দুর্ঘটনা না ঘটুক। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুততম সময়ে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে সারা দেশে ধর্ষণ, নারীদের উপর সহিংসতার ঘটনায় চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে নানা সংগঠন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করেন মুসল্লিরা। এছাড়া মানববন্ধন সমাবেশ করেছে নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দেশে নিয়মিত বাড়ছে শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা। এসব মামলার বিচার কাজ বছরের পর বছর উচ্চ আদালতে ঝুলে থাকে। নিম্ন আদালতে বিচার শেষ হলেও মামলা জটের কারণে হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হতে দেরি হচ্ছে। গত বছর ধর্ষণের মামলা বেড়েছে 27%। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আসিয়া নুসরাত হত্যাসহ ধর্ষণের পর হত্যা মামলা জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। আমি কিছুই চাই না। 19 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করে পাশের বাসার সোহেল রানা। এ ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ চলছে। পরদিনই রামপুরায় মাদ্রাসার এক ছেলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আর 30 এপ্রিল নেত্রকোনায় 11 বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হবার ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত এসব ঘটনার বাইরেও রয়ে যায় অসংখ্য ঘটনা। গ্রেফতার হয়, বিচারের প্রক্রিয়াও শুরু হয়। কিন্তু এরপর রামিসার অসহায় বাবার আক্ষেপেই প্রতিধ্বনিত হয় 56,000 বর্গমাইলের প্রতিটি কোণায়। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। রামিসার বাবার একই কথা কি আসিয়া নুসরাতের বাবা মায়েরও? মামলার বর্তমান অবস্থার দিকে তাকানো যাক। গত বছরের 5 মার্চ মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা যান আসিয়া। এ ঘটনায় দেশ জুড়ে তোলপাড় হয়েছিল।
ওই মামলায় আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 1 বছরও আলোচিত এই মামলার আপিল হাইকোর্টে নিষ্পত্তি হয়নি। 19 সালের 6 এপ্রিল ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় মাদ্রাসার অধ্যক্ষ ও তার অনুসারীরা। এ ঘটনায় 16 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ফেনীর আদালত। 7 বছর ধরে হাইকোর্টে মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। উচ্চ আদালতের তথ্য অনুসারে গত বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 1,32,107টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে 5 বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 30,365টি। ন্যায় বিচার, সঠিকভাবে বিচারের প্রক্রিয়া অনুসরণ করা এবং সর্বোপরি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবার আন্তরিক প্রচেষ্টায় একটা ন্যায় বিচার নির্ভর করে। একটা ওয়েবসাইট খুলে প্রকাশ্যে বিচারগুলো দেখানো উচিত যে আমরা এই মামলা নিয়েছি, এই মামলার কার্যক্রম এই কারণে দেরি হচ্ছে। এই জবাবদিহিতা সরকারকে অবশ্যই জনগণের কাছে করা উচিত। দেশে ধর্ষণ বা হত্যাকাণ্ডের একটি ঘটনা ঘটলে যখন হইচই পড়ে যায়, সেটি দ্রুত সময়ের মধ্যে নিম্ন আদালতে বিচার নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে এসে ঝুলে যায়। এর কারণ হচ্ছে মামলার জট, বিচারক সংকট, জনবলের সংকট। আইনজীবীরা বলছেন সরকার থেকে পদক্ষেপ নিতে হবে যাতে দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতেও মামলাগুলো নিষ্পত্তি হয়ে বিচার এবং রায় কার্যকর করা যায়। জাহিদ হাসান, এখন, ঢাকা। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন আকারের পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানাবো দর্শক আপনাদের। চট্টগ্রামের নূরনগর হাউজিং পশুর হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম। যাচ্ছি ফাইসালের কাছে। ফাইসাল, হাটে পশুর সরবরাহ এবং বেচাকেনা কেমন দেখছেন এবং পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। শুক্রবার ছুটির দিনে আমরা দেখছি প্রচুর মানুষ হাটে আসছে এবং হাটগুলো আসলে পশুর আনাগোনায় ভরে উঠেছে। আজকে আমরা দেখছি গতকাল যে জায়গাগুলো শূন্য ছিল, ফাঁকা ছিল, এই হাটে নূরনগর হাউজিংয়ের যে হাট আছে সেখানে আমরা আছি। গতকাল অনেক থান এখানে খালি ছিল, তবে আজকে কিন্তু প্রতিটি থানে কিন্তু গরু এসছে এবং চট্টগ্রামের স্থানীয় পশুর পাশাপাশি আমরা দেখছি উত্তরবঙ্গ থেকেও কিন্তু প্রচুর গরু আসছে। আমরা এখন যে থানটিতে আছি এখানে মূলত চট্টগ্রামের একটি অ্যাগ্রো ফার্মের এই বিভিন্ন গরু রাখা হয়েছে এবং এখানে আমরা দেখছি দেশীয় জাতের পাশাপাশি অস্ট্রেলিয়ান জাত কিন্তু রাখা হয়েছে এবং প্রতিটি গরুই কিন্তু বেশ দৃষ্টিনন্দন এবং হৃষ্টপুষ্ট। এবং আমরা দেখছি এই ধরনের থানকে ঘিরে, বিশেষ করে অ্যাগ্রো খামারের যে থানগুলো আছে সেগুলোকে ঘিরে কিন্তু মানুষের বাড়তি আগ্রহ আছে। এখানে প্রতিটি গরুর দাম আমরা দেখছি যে গড়ে 1.5 লাখ থেকে শুরু করে সর্বনিম্ন সর্বোচ্চ 4-4.5 লাখ টাকা হাঁকা হচ্ছে এবং 10 মনের গরু থেকে সর্বোচ্চ আমরা দেখছি 3-3.5-4 মন এমন গরু আছে। এবং এইবার আসলে যেটি দেখছি যে ক্রেতারা কিন্তু প্রচুর ক্রেতা এসে ঘুরে যাচ্ছেন। ছুটির দিনে আনাগোনা বেশি, যে পরিমাণ মানুষ হাটে ঢুকছে সেই পরিমাণ গরু নিয়ে কিন্তু আসলে বের হচ্ছে না। অর্থাৎ এখনও হাটে এসে তারা জাম যাচাই বাছাই করছেন, গরু দেখছেন এবং এক ধরনের উৎসব বা আনন্দও বলা চলে। শিশুদেরকে নিয়ে আসছেন পরিবারের সদস্যরা এবং এই গরু দেখা বা গরু কেনার মধ্যে এক ধরনের আনন্দ তারা আজকে খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। আমরা যে এটি জানি যে এবার চট্টগ্রামে প্রায় 8,19,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন হয়েছে 7,83,000-এর মতো গরু, যেটি আসলে 35,000 বা 35,500 মতো ঘাটতি রয়েছে, যেটি বলা হচ্ছে গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। এবং এই যে বাড়তি গরুর যেটি যোগান মেটানো হবে বা যে চাহিদার সংকট রয়েছে, যোগানের যে সংকট রয়েছে সেটি মেটানো হবে বাইরের গরু দিয়ে, উত্তরবঙ্গের গরু দিয়ে। এবং আমরা যেটি জানি যে আসলে চট্টগ্রামে শুধুমাত্র হাটগুলো নয়, হাটগুলোর পাশাপাশি বিভিন্ন অ্যাগ্রো খামারে গরু বেচা কেনা হচ্ছে, লাইভ ওয়েট বা অনলাইনেও কিন্তু গরু বেচা কেনার একটা সংস্কৃতি চালু হয়েছে। এবং আজকে শুধুমাত্র এই হাটটি নয়, চট্টগ্রামের বিভিন্ন হাটে কিন্তু আমরা দেখছি লোকে লোকারণ্য। তবে যারা বিক্রেতা আছেন তারা বলছেন মানুষ হলেও কিন্তু বেচা বিক্রি সেভাবে হচ্ছে না এবং গরুর যে দাম সেটি নিয়ে ক্রেতারা বরাবরের মতো ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে অভিযোগ করছেন যে গরুর যে দাম সেটি কিন্তু গতবার চাইতে এবার দ্বিগুণ। এবং আমরা দেখছি যে গরুর যে দাম হাঁকা হচ্ছে, গতবার যে গরুর দাম ছিল, যে ওজনের গরুর দাম 1 লাখ টাকা ছিল, সে এবার কিন্তু আমরা দেখছি যে সেই গরুর দাম হাঁকা হচ্ছে 1,70,000 থেকে 80,000 টাকা, অর্থাৎ গড়ে প্রায় 60-70,000 টাকা বেশি হাঁকা হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যেহেতু পশু খাদ্যের দাম বেড়েছে সেই কারণে তারা এবার বাড়তি দাম হাঁকছেন এবং তাদের এই দাম
পুষিয়ে নেওয়ার জন্য আসলে বাড়তি দাম নিতে হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। এবং যারা উত্তরবঙ্গ থেকে আসছে যেই বিক্রেতারা, তারা বলছেন যে তাদের এবারের পরিবহন ব্যয় 15 থেকে 20,000 টাকা মতো বেড়েছে। তো আমরা আসলে চট্টগ্রামে হাটগুলোতে আজকে ছুটির দিনে প্রচুর মানুষের ভিড় দেখছি, তবে বেচাকেনার যে হিসেব সেই হিসেবে আসলে এখনো সেভাবে বেচাকেনা শুরু হয়নি বলা চলে। চট্টগ্রামের পশুর হাটের খবরাখবর জানছিলাম, সহকর্মী ফায়সাল করিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এদিকে কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। বিকেলে জামালপুরের ইসলামপুর থেকে 25টি ওয়াগনে 400 গরু নিয়ে প্রথম ট্রেন রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ছে 500 টাকা। গরু ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি পথে পথে চাঁদাবাজির নানা ভোগান্তি থেকে রেহাই পাবেন তারা। এছাড়াও ট্রেনে পশু পরিবহনে থাকছে না দুর্ঘটনার ঝুঁকি। কারণ টাকা গেলে পরে ডাকাতের ভয় আছে, অ্যাক্সিডেন্ট হয়, এমনিতে গাড়ি গুড়ি সমস্যা হয়। আর আমরা যদি ট্রেনে গরু নিয়ে যাই আমার কোনো সমস্যা না। এবার তাই আমরা গরু বাছুর নিয়ে আলাম ট্রেনে অনা দিছি, যাতে আমরা নিরাপদ। ঝড় বৃষ্টির দিন 1000 টাকা তাকে, আর ট্রেনে নিয়ে গেলে 500। এই দুইটা সাইডে গরু থাকে, বেচা আইলাম না, ফেরত আসার জন্য যদি আরেকটা ট্রেন দেন তাহলে আঙ্গুর আসার জন্য সুবিধা ভালো হয়। ট্রেনের আপনার খরচ কম, আর ট্রেনে গরু নিয়ে গেলে আমরা সুস্থ থাকে, আবার টাকার ভাড়া বেশি, বুঝছেন। আর ট্রেনে গরু এমন সুস্থ থাকে, মানুষের সুস্থ থাকে, ভাড়াও কম আছে। শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হামি আক্রান্ত হয়ে সারা দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামির উপসর্গে 9 জন এবং নিশ্চিত হামে আরও 2 জনের মৃত্যু হয়। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 499 জনে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল 24 ঘন্টায় সারা দেশে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে 1261 জনের। এছাড়া ল্যাব পরীক্ষায় শনাক্ত হয় 54 জন। এ নিয়ে সারা দেশে হামে আক্রান্ত হয়ে 68,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছেন। পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী, তবে বাস টার্মিনালগুলোতে তেমন একটা ভিড় নেই। এদিকে ঈদের 2-3 দিন আগের টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। ঈদযাত্রার আরও খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। ঈদযাত্রা কেমন হচ্ছে এবার, আর যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? স্বামী আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ঈদযাত্রা সেটি আসলে শুরু হলেও বাস্তব যে চিত্র সেখানে আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু আসলে দূরপাল্লা যারা যাত্রীরা রয়েছেন সে অর্থে আমরা ভিড় কিন্তু এখন পর্যন্ত দেখছি না, যেহেতু আগামীকালকে শনিবারও আসলে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো খোলা থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এরপরে 25 তারিখ থেকে ছুটি শুরু হবে। এই জন্যই কিন্তু স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই ভিড়টা এখন পর্যন্ত চোখে পড়ছে না, অর্থাৎ স্বাভাবিকভাবেই যে চিত্র দেখা যায় সেই চিত্রই কিন্তু এখন কাউন্টারগুলোর মধ্যে দেখা যাচ্ছে। আমরা কথা বলেছি বিভিন্ন কাউন্টারে এবং সেখানে দেখেছি আসলে ঈদের বেশ কয়েকদিন আগের, অর্থাৎ হচ্ছে ঈদের একদম শেষ সময়ে যে টিকিটগুলো রয়েছে সেই টিকিটগুলোর জন্য মূলত আসলে যাত্রীরা আসলো। তারা অভিযোগ করছে যে একটা কৃত্রিম সংকটের কথা বলছেন এবং চড়া মূল্যের অভিযোগও দু একজনের কাছ থেকে শুনেছি। তারা বলেছেন যে আসলে ঈদের একদম শেষ সময় টিকিটগুলোতেই তাদেরকে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছে। কিছুক্ষণ আগে আমরা গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে গিয়েছিলাম, সেখানেও ঠিক একই চিত্র দেখেছি, ভিড় নেই, স্বাভাবিকভাবে একটা অলস সময় পার করছিল যারা ক্রেতারা রয়েছেন। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে দূরপাল্লা বলতে খুব ঢাকার কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে সেখানে স্বাভাবিকভাবে যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে বিশেষ বাস বা স্বাভাবিকভাবেই যেমন ভিড় আমরা দেখতে পাই প্রত্যেকটা ঈদের সময়, সেই ভিড়টা কিন্তু আমরা এখন পর্যন্ত সেখানে দেখতে পাচ্ছি না, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই কিন্তু আসলে যারা যাত্রীরা রয়েছেন তারা আছেন। তবে এই অভিযোগের মধ্যে তাদের একটাই কথা, আসলে কোনো ধরনের যেন কৃত্রিম সংকট তৈরি না হয়, সঠিক তদারকি হয়, নজরদারির মাধ্যমে শেষ মুহূর্ত পর্যন্ত যেন একদম নির্ঝঞ্ঝাট এবং ভোগান্তিমুক্তভাবে যেন তারা ঈদযাত্রা করতে পারেন। তো এই বিষয়টি বা এই প্রত্যাশাই আসলে যাত্রীরা যারা রয়েছেন তারা করছিলেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ সামনে ঈদযাত্রার খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন আতিক মেজবা।
এবারের ঈদযাত্রা যেন স্বস্তির হয় সে চেষ্টাই করছে সরকার। কুমিল্লায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের আয়োজনে এক অনুষ্ঠানে এই কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 10 লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে। চিটাগাং যাওয়ার জন্য 10 লেনে হওয়া বাঞ্ছনীয়, যে লোড এই রাস্তার তাতে বাঞ্ছনীয় এবং সেই লক্ষ্যে কাজ হচ্ছে। এখন তো 4 লেন আছে, 10 লেন মানে হচ্ছে 8 আপনার মূল লেন আর 2 হলো সার্ভিস লেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন ছাড়াও ত্রিশালের কানহর এলাকায় ধরার খালের পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সফরের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ময়মনসিংহে বিরাজ করছে উৎসবের আমেজ। সফরে ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। দুপুরের দিকে পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমেদ তার সঙ্গে কথা বলতে চান। এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় যুবক আহত হন। ঘটনার এক যুবককে পিস্তল হাতে দেখা গেছে, তার পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পর বিক্ষোভ করেন এনসিপি নেতারা। বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। আমাদের জায়গা থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এবং আমাদের অনেকের ফোন, ক্যামেরা থেকে শুরু করে মানি ব্যাগ তারা হলো সেখানে আমাদের ছিনতাই করে নিয়ে যায় তারা, এবং তারা অনেকগুলো ডিম নিক্ষেপ করে। আমাদের অনেক ভাই এখানে আহত হয়েছেন হকি স্টিকের আঘাতে। 3 জনের তারা মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এখন সন্ধ্যায় নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন এখন সন্ধ্যা। সিলেটে ছিনতাইকারীর হামলায় মারা গেছেন র্যাব 9-এর এক সদস্য। দুপুরে নগরীর ক্রিন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য র্যাব 9-এর সিলেটে কর্মরত ছিলেন। র্যাব জানায়, দুপুরে নগরীর কোতোয়ালি থানার কিন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর হামলার শিকার হন র্যাব 9-এর কর্মরত পুলিশ কনস্টেবল ইমন আচার্য। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের নিপীড়ন ও রাজধানীর মিরপুরে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর সমাবেশে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। এ সময় বক্তারা অভিযোগ করেন, ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন, হামলা ও হত্যার ঘটনা বেড়েছে। একই সঙ্গে কোরবানি ঈদকে সামনে রেখে পশু জবাইয়ে বিধিনিষেধ আরোপেরও সমালোচনা করেন তারা। এদিকে মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সন্ধ্যা। কলকাতার নিউ টাউনে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক চলছে। ভারতের স্থানীয় সময় বিকেল 4টার কিছু পর বৈঠকে বসেন 2 দেশের প্রতিনিধি দল। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে বৈঠক করার আগে বৃহস্পতিবার ফারাক্কা বাঁধ ও নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করেছে উভয় দেশের প্রতিনিধিরা। 1996 সালে গঙ্গার পানি বন্টনে ভারতের সঙ্গে ভারতের 30
বাংলাদেশের 30 বছরের চুক্তিটি ডিসেম্বরে শেষ হবে। এমন পরিস্থিতিতে চুক্তির নবায়ন নয়, বরং নিজেদের স্বার্থ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন ও দীর্ঘমেয়াদী চুক্তির দাবিতে আলোচনায় জোর দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। এখন সন্ধ্যায় নিচ্ছে আরেকটা বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সন্ধ্যা। বাংলাদেশ ফুটবলে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্বকাপ অধিনায়ক থমাস ডুলি। আর দায়িত্ব নিয়ে শোনালেন বড় স্বপ্ন। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে চান এই জার্মান আমেরিকান কোচ। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। ঢাকায় পা রেখেছেন শুক্রবার সকালে, আর বিকেলেই হাজির হন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানেই বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক পরিচয় করে দেওয়া হয় থমাস ডুলিকে। সেখানে ছিলেন বাফে সভাপতি তাবিত আওয়ালো। অনুষ্ঠানেই বাংলাদেশ দলকে নিয়ে নিজের লক্ষ্যের কথা তুলে ধরলেন 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া এই কোচ। স্পষ্ট করেন, ফিফা র্যাঙ্কিংয়ের 180-র আশেপাশে থাকা বাংলাদেশকে দ্রুত উপরে তুলে আনা সহজ হবে না। তবে তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম থাকলে পরিবর্তন সম্ভব। And the federation too, we can achieve anything if it's a realistic goal. And we haven't won anything in 23 years. It's about time. My goal is to get in the rankings up to 160, 150. It doesn't come overnight. 2 বছরের চুক্তিতে দায়িত্ব পাওয়া ডুলির পরিকল্পনায় শুধু ফল নয়, আছে ফুটবলের ধরন বদলের কথাও। তিনি চান বাংলাদেশ শুধু বলের পেছনে না ছুটে নিজেদের নিয়ন্ত্রণে রেখে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলুক। I love to play football. I don't like to chase football. That's what I'm telling my players is chasing is, I don't like that. So you have to run for nothing, winning the ball back. Most of the time you don't win it back. I like to play football. 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপের পর বড় কোনো সাফল্য না পাওয়া বাংলাদেশের ফুটবলের নতুন স্বপ্ন দেখাচ্ছেন ডুলি। এখন দেখার বিষয়, তার হাত ধরে বদলায় কিনা বাংলাদেশের ফুটবল ভাগ্য। ফারহান ইহসান, এখন। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।